আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অথবা যারা সামনে পরীক্ষার্থী, সো ভাইয়ারা তোমাদের সবার জন্যই আজকে নিয়ে আসলাম হচ্ছে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের তোমাদের ইউনিট 1 এর লেসন 3 থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে। সো তোমরা জানো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে লেসন 3 যেটা রয়েছিল ও মি ও লাইফ, এই পুরো পোয়েমটা কিন্তু আমরা ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা জানো বাংলা অর্থের পাশাপাশি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি, যেহেতু পোয়েম বা কবিতার ক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হয় এবং এখানে যে ভাষাগুলো ইউজ করা হয় ইংলিশ ভাষা, যেগুলো আসলে বোঝা অনেক কঠিন। সো আমি কিন্তু সবগুলো তোমাদের ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি এবং পুরো পোয়েমটা তারা কি বোঝাচ্ছে পুরোটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। সো তোমরা যদি সেই ক্লাসটা করতে পারো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য, আজকের ক্লাসটা তুমি একদম ফাটায় ফেলতে পারবে। সো এখানে কিন্তু একদম সোজা হবে তোমার কাছে। ওকে, হচ্ছে সি নম্বরের যে প্রশ্নগুলো আছে, অ্যানসার দা ফলোইং কোশ্চেন, অর্থাৎ এই পোয়েমটা পড়ার পর নিচে যে কোশ্চেন গুলো আছে এগুলো তোমাকে এখন সমাধান করতে হবে এই সি নম্বরে। সো আমরা আজকে সি নম্বরের অ্যান্সার গুলো ফার্স্টে একটু দেখে নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। বাট তার আগে মাস্ট বি তোমাদের পোয়েমটা কিন্তু পড়তেই হবে। সো সেটা নিয়ে এর গত পর্বে আমি আলোচনা করেছি, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, ভিডিও সেকশনে অথবা প্লে লিস্ট সেকশনে গিয়েও দেখতে পারো। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি। সো আমি তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার সরাসরি ভাবে এখানে লিখে নিয়েছি এবং সবগুলোর বাংলা অর্থ তোমাদের সামনে উপস্থিত করছি। আশা করি যেগুলো তোমাদের অত্যন্ত কি হবে, সুবিধা হবে, যেগুলো পড়তে অত্যন্ত ভালো লাগবে এবং সুবিধা হবে। সো দেখতে পাচ্ছ সি নম্বরের অ্যান্সার। আচ্ছা, সো দেখো প্রথমেই আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করি, দেখি কি বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বরে বলা হয়েছিল হচ্ছে অ্যানসার দা ফলোইং কোশ্চেন, নিচের কোশ্চেন গুলো উত্তর দাও। 1 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার মূল বিষয়বস্তু কি। সো দেখো আমরা কিন্তু অ্যানসার লিখছি যে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য মিনিং এন্ড পারপোজ অফ লাইফ, অর্থাৎ কবিতার মূল থিম হলো জীবনের অর্থ ও উদ্দেশ্য। জীবনের অর্থ কি, উদ্দেশ্য কি, এটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল থিম ছিল। দ্য পোয়েট কোশ্চেন দ্য ভ্যালু অফ লাইফ অ্যামিডস সাফারিং, ফেইলিউরস এন্ড স্ট্রাগল, অর্থাৎ এখানে আরো এই কবিতার উদ্দেশ্য কি, যে কবি প্রশ্ন তুলেছেন যে এত দুঃখ, ব্যর্থতা এবং সংগ্রামের মাঝে জীবনের কি মূল্য আছে। ইন দ্য এন্ড হি concludes that life itself is precious and everyone has a role to play, অর্থাৎ শেষ পর্যন্ত কবি উপসংহার টেনেছেন যে জীবন নিজেই মূল্যবান এবং প্রত্যেকেরই কিছু অবদান রাখার সুযোগ আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এই কবিতার মূল থিম। আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে যে হোয়াট রিকোয়ারিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন, অর্থাৎ কবি কোন প্রশ্নগুলো বারবার কি করেছে, রিকোয়ার করেছে বা বারবার তুলে ধরেছেন বা বারবার ইউজ করেছেন। সো দেখো দ্য পোয়েট রিপিটেডলি আস্ক, অর্থাৎ বারবার যেটা প্রশ্ন তিনি করেছেন সেটা কি কি, হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ লাইফ, অর্থাৎ জীবনের প্রকৃত অর্থ কি। এরপরে কি 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 প্রশ্ন তিনি বারবার করছেন, যে হোয়াই ডু উই এক্সিস্ট, অর্থাৎ আমরা কেন বেঁচে আছি, এই প্রশ্ন তিনি বারবার করছেন। এরপরে আরো কি কি প্রশ্ন করছেন, ইজ লাইফ অনলি ফিল্ড উইথ পেইন, ডিসঅ্যাপিয়ার এন্ড মিস্টেক্স, অর্থাৎ আমাদের জীবন কি শুধু দুঃখ, হতাশা এবং ভুলে ভরা। এরপরে আরো কোন প্রশ্নগুলো বারবার রিপিট করছেন, যে হোয়াট গুড এক্সিস্ট এমিড অল দ্য স্ট্রাগলস, অর্থাৎ এই সমস্ত কিছুর মাঝে ভালো কি কিছু কি আছে। তো এই সকল প্রশ্ন তিনি কিন্তু কবিতায় বারবার ইউজ করছেন। এটাই হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 3 নং এ বলা হয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার, অর্থাৎ ইউজলেস ইয়ার বলতে কবি এখানে কি বুঝাইছেন। সো এখন লক্ষ্য করে অ্যান্সার হচ্ছে কি, ইউজলেস ইয়ার্স রিফার্স টু দ্য টাইম ইন দ্য লাইফ দ্যাট ইজ ওয়েস্টেড উইদাউট এনি মিনিংফুল পারপোজ অর কন্ট্রিবিউশন, অর্থাৎ ইউজলেস ইয়ার্স বলতে কবি বুঝিয়েছেন জীবনের সেই সময় যা মানুষ উদ্দেশ্যহীনভাবে কাটিয়ে দেয়। সো এটাই হচ্ছে ইউজলেস ইয়ার্স। আরো যে লাইনটা দেওয়া হয়েছে, যে দ্য পোয়েট সাজেস্ট দ্যাট ইফ লাইফ হ্যাজ নো গোল অর ইম্প্যাক্ট দোজ ইয়ার্স বিকাম মিনিংলেস, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যদি জীবনে কোনো লক্ষ্য বা অবদান না থাকে তাহলে সেই বছরগুলো নিষ্ফল ও মূল্যহীন হয়ে যায়। এইটাই কিন্তু তিনি বলেছেন যে ইউজলেস ইয়ার, অর্থাৎ যে ইয়ারের কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা এরপরে লক্ষ্য করো 4 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, যে ইজ এজ অ্যান আইডেন্টিকার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, অর্থাৎ এখানে বলা হয়েছে যে বয়স কি আমাদের পরিচয়ের প্রতীক এবং বৃদ্ধ বয়সে আমাদের অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলো কি কি। সো এখানে এখন লক্ষ্য করো যে বয়স কি আমাদের আইডেন্টিটি বা পরিচয়ের প্রতীক কিনা। সো দেখো ইয়েস, এজ অফেন সার্ভস অ্যাজ অ্যান আইডেন্টিটি মার্কার বিকজ ইট রিফ্লেক্টস এ পারসনস এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়াইজডম, অর্থাৎ হ্যাঁ বয়স অনেক সময় পরিচয়ের একটি প্রতীক হয়ে দাঁড়ায়, কারণ এটি জীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে নির্দেশ করে। সো এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে আমাদের কি আমাদের এজ হচ্ছে আইডেন্টিটি মার্কার, অর্থাৎ আইডেন্টিটি মার্কার কে এজ। আচ্ছা, এরপর দেখো হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, অর্থাৎ বৃদ্ধ বয়সে আমাদের বৈশিষ্ট্য কি কি। সো দেখো
অ্যাট্রিবিউট অফ ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য হচ্ছে ফিজিক্যাল উইকনেস, ওয়াইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, রিফ্লেকশন অন লাইফ, দেন দেখো রিডিউস সোশ্যাল পার্টিসিপেশন। ওকে, অর্থাৎ যেগুলোকে আমরা বাংলায় যদি বলি যে বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো হচ্ছে শারীরিক দুর্বলতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞা, স্মৃতিচারণ ও প্রতিফলন, সমাজে কম অংশগ্রহণ, এগুলো হচ্ছে আমাদের বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লোডিং মিন, অর্থাৎ সর্ডিড এবং প্লোডিং বলতে কি বোঝায়? সো দেখো অ্যান্সার কি, সর্ডিড বলতে বোঝা হচ্ছে মরালি ডিগ্রেডেড, ডার্টি অর শেমফুল, অর্থাৎ সর্ডিড হচ্ছে কি নোংরা, নিচু বা স্বার্থপর, এগুলো হচ্ছে সর্ডিড, যেগুলো কি সর্ডিড। আচ্ছা, আর প্লোডিং মানে কি? প্লোডিং মানে হচ্ছে স্লো মুভিং, ডাল এন্ড ল্যাকিং এক্সাইটমেন্ট, অর্থাৎ ধীরে ধীরে ও ক্লান্তিকর ভাবে চলা, এটা হচ্ছে প্লোডিং। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যেটা বলা হয়েছে যে হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার, অর্থাৎ কবি এখানে কোন ফেইথ বলতে, ফেইথ কেন মেনশন করেছেন? ওকে, সো ফেইথ বলতে তিনি কি বুঝিয়েছেন? সো দেখো দ্য পোয়েট রিফার্স টু দ্য ফেইথ ইন এ মিনিংফুল অ্যান্ড পারপোজফুল লাইফ। ওকে, অর্থাৎ কবি এমন এক বিশ্বাসের কথা বলেছেন যা জীবনকে অর্থপূর্ণ করে। ওকে, হি ক্রাইটিসাইজেস দোজ হু লিভ উইদাউট ফেইথ ইন হায়ার ভ্যালুজ, ক্রিয়েটিভিটি অর সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ তিনি হয়তো মানুষের ভেতরে আত্মবিশ্বাস, আশাবাদ বা সৃষ্টিশীলতার প্রতি বিশ্বাস বোঝাতে চেয়েছেন, এই জন্যই তিনি ফেইথ কথাটা ব্যবহার করছেন বা ইউজ করছেন। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন, অর্থাৎ এই যে আমাদের কবিতার লাস্ট লাইনে একটা শব্দ ছিল যেটার নাম হচ্ছে কন্ট্রিবিউট এ ভার্স, সো এইটা দ্বারা কি কোনো প্রতীকী অর্থ বোঝায়, কোনো কি প্রতীকী অর্থ বোঝায় কিনা? সো দেখো অ্যান্সার হচ্ছে ইয়েস, কন্ট্রিবিউট এ ভার্স সিম্বলাইজেস মেকিং এ মিনিংফুল কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কন্ট্রিবিউট এ ভার্স বাক্যটির প্রতীকী অর্থ হলো জীবনে কোনো অর্থপূর্ণ অবদান রাখা। দেখো ইট মিনস দ্যাট এভরিওয়ান হ্যাজ এ ইউনিক রোল টু প্লে ইন দ্য গ্র্যান্ড প্লে অফ লাইফ, অর্থাৎ এটি বোঝায় যে প্রত্যেকেরই জীবনের এই মহা নাটকে নিজস্ব ভূমিকা আছে, এটাই মানে হচ্ছে কন্ট্রিবিউটিভ ভার্স। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং, অর্থাৎ আমাদের পোয়েমে বা কবিতার প্রথম দিকে বা শেষের দিকে কিন্তু কবি নিজেই প্রশ্ন করেছিলেন, দেন নিজেই উত্তর দিয়েছিলেন। সো এই উত্তর পার্টে তুমি কি কোনো কনভিনসিং কিছু পাচ্ছ বা তুমি কি কোনো অনুপ্রেরণাদায়ক কোনো কথা পাচ্ছ? সো দেখো ইয়েস, দ্য অ্যান্সার ইজ ইন্সপায়ারিং, ইট এনকারেজেস আস টু সি লাইফ অ্যাজ ভ্যালুয়েবল অ্যান্ড আর্জেস আস টু কন্ট্রিবিউট পজিটিভলি, অর্থাৎ হ্যাঁ, কবিতার উত্তর অংশটি অনুপ্রেরণাদায়ক, কেন? কারণ এটি আমাদের জীবনকে মূল্যবান হিসেবে দেখতে শেখায় এবং ইতিবাচক অবদান রাখায় কি করে, রাখতে উৎসাহিত করে। তাহলে আমরা কিন্তু অনুপ্রেরণাদায়ক কথা শুনেছি কোথায়? আমাদের অ্যান্সার সেকশনে বা উত্তর পার্টে, যেখানে কবি নিজেই নিজের প্রশ্নের অ্যান্সার দিয়েছিলেন। তো এই ছিল হচ্ছে কিন্তু আমাদের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা টোটালি করলাম। তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা ভালোভাবে করতে পারবে যখন কবিতার ক্লাসটা তোমরা ভালোভাবে দেখতে পারবে। সো এর পরবর্তীতে আমাদের ডি আর ই নম্বর কোশ্চেন আছে, সেটা নিয়ে পরবর্তী ক্লাস আসতেছে, সেটা অবশ্যই দেখে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।